পরিস্থিতি কি এমন কেউ করতে চায় যে সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে প্রিয় দেশবাসী এইভাবে দেশ চলতে পারে না? কেউ বলতে চায় কিনা? যদি বলতে চায় তাহলে বলি আমরা অপপ্রচারে ভয় পাই না। তাই একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার লিটনের মাকে উদ্দেশ্য করে, আমি জানি না উনি আছেন কিনা। তার খুনিত বহু দূরে কথা মাননীয় স্পিকার, ইসলাম ধর্মে যা কিছু নিষেধ আছে তার একটাও যদি আমি সম্পৃক্ত থাকি, মাননীয় স্পিকার আপনাকে কথা দিচ্ছি এই সংসদে দাঁড়িয়ে কানে ধরে গলায় জুতোর মালা দিয়ে বেরিয়ে যাব মাননীয় স্পিকার। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে? কিচ্ছু হবে না মাননীয় স্পিকার। ওদের সাহস বেড়ে গেছে, কারণ ওরা শেখ হাসিনাকে নিয়ে বলে কিচ্ছু হয় না, ওরা আল্লাহর রসুলকে নিয়ে বলে কিচ্ছু হয় না, ওরা আমার মন্ত্রীকে নিয়ে বলে কিছু হয় না, ওরা আমাদের দলীয় সংসদ সদস্যকে নিয়ে বলে কিছু হয় না। কেন? ওদের দেখা দেখি সেই দিন ভালো সম্পাদকও তো আছে মাননীয় স্পিকার, অনেক ভালো সম্পাদক আছে। একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করলাম যে আপনারাও কি ওদের মতো ফলো করছেন? আমাকে যে উত্তর দিয়েছে আমার কাছে কোনো জবাব ছিল না। বলছে আপনার লজ্জা লাগে না? আমি কেন? কই কথা বলেন, বন্ধু বান্ধব মানুষ। বললো আপনার নেত্রী শেখ হাসিনা সাহসী মহিলা, সৎ সাহসী, সাদাকে সাদা বলে কালোকে কালো বলে জননেত্রী শেখ হাসিনা। উনি বলেছেন সংসদে দাঁড়িয়ে আমি ডেইলি স্টার প্রথম আলো পড়ি না। আপনার নেতারা কিভাবে যে ডেইলি স্টারের জন্মদিনে কেক কাটে সেই প্রশ্নের উত্তর আগে দেন। কিভাবে কাটে? আপনার কোন নেতা প্রথম আলো পাঠক ফোরামের নেতা হয় কিভাবে? আজকে চিন্তার বিষয় মাননীয় স্পিকার। শুনেছি কোনো এক জায়গায় বসে ষড়যন্ত্র হয়েছে, 100 জন এমপির নাম ঠিক করা হয়েছে, সেই এমপিদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হবে, এমন সিচুয়েশন সৃষ্টি করা হবে যারা ভবিষ্যতে তাদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। মাননীয় স্পিকার, 164 ধারায় আপনি তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারতেন। আমি বলি না সমালোচনা দরকার, দি প্রফেট অ্যাকিউজড, আল্লাহর রসুলকেই তো ছাড়া হয় নাই, কোন রসুলকে ছাড়া নাই, আর আমরা তো সবচেয়ে পাপী বান্দা। লেখেন, কিন্তু আমাকেও বলার সুযোগ দেন। আমি তো 96তে পার্লামেন্টে ছিলাম মাননীয় স্পিকার। প্রথমেই কিন্তু অধিকার ক্ষুণ্ণ হলে আমি আপনার এবং চিফ হুইপ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অধিকার ক্ষুণ্ণ হলে তাদেরকে আগে সে অধিকার ক্ষুণ্ণে 164-এ আমি যখন প্রস্তাব দিব ওইটা সমাপ্তি করে আপনার রুলিং দেওয়া দরকার। আপনি যদি রুলিং দেন, তাদেরকে যদি তলব করে জিজ্ঞেস করেন যে আমার সংসদ সদস্যের বিরুদ্ধে তুমি যে লিখেছ তোমার প্রমাণ কি, প্রমাণ পেলে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণ না পান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আইন করার সময় এসছে মাননীয় স্পিকার, আইন করেন। ওরা কিন্তু খেলায় নেমে গেছে, মাননীয় স্পিকার। কয়েকদিন আগে একটা পত্রিকা, আমাকে একটু সময় দিন, আজকে আপনার কাছে জোরহাত করে চাচ্ছি, আপনার কাছে। আমি কয়েকদিন আগে একটা পত্রিকা, আপনি আমার বাবাকে চিনতেন মাননীয় স্পিকার। আমার বাবা, আমার বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আমার দাদা আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে একটা পরিবারের ছেলে আমরা। আমার দাদা নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে এই ঢাকা বিভাগের এমপি। মাননীয় সদস্য, আপনি কতক্ষণ বললে শেষ করতে পারবেন? 5 মিনিট। আমি আর 5 মিনিটের বেশি দিতে পারবো না, আমি দুঃখিত। আপনি 5 মিনিট বলুন। জি আচ্ছা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সে আমার পিতা, আমি তাকে সম্মান করি এই কারণে উনি আমাদের জন্য কিছু রেখে যান নাই। 75 সনের 17 আগস্ট খন্দকার মোস্তাকের ফোন আসলো আমার বাড়িতে। আমার বাবা 4টা-5টা অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। বড় ভাই নাসিম ওসমান চলে গেছেন বইয়ের সমস্ত স্বর্ণ নিয়ে। সেই রাতে তার বিয়ে হয়েছিল, শেখ কামাল ভাই ছিলেন। সেইখান থেকে উঠে উনি যখন দেখেছিলেন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, উনি আমার মার সমস্ত গয়না, আমার ভাবির সমস্ত গয়না নিয়ে 50 জন ছেলে নিয়ে উনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য বেরিয়ে চলে গেছেন। আমার বাবা 4টা-5টা বন্দুক নিয়ে চেষ্টা করছিলেন কিছু একটা করা যায় কিনা। 17 তারিখে রাত্রে বাসায় ফিরলেন, ফেরার সাথে সাথে একটা ফোন আসলো, ল্যান্ড ফোন আমি ধরেছিলাম, আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম মাননীয় স্পিকার। ফোন ধরে বললাম হ্যালো। বলা হলো উপর থেকে খুনি খন্দকার মোস্তাক উনি কথা বলছেন। উনি আমার দাদার পয়সা লালিত পালিত হয়েছিলেন, আমাদের গ্রামের পাশেই তার বাড়ি। আমার মা, বললাম আব্বা মোস্তাক, আমার বাপ তখন ঘরে ঢুকেছেন মাত্র। আমার মা ফোনটা কেড়ে নিলেন, নিয়ে খন্দকার মোস্তাককে বললেন বলেন। বলল তুই করে বলতেন।
বলছে যে আমার বাবার কথা বলছে, জোহাকে বলো, যেভাবে বলছেন ঠিক সেটাই বলছি, আমার এখানে শপথ নিতে, আমি ওকে মন্ত্রী বানাবো। আমার মা উত্তর দিয়েছিল যে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করব। মাননীয় স্পিকার, আমি আমার মায়ের দিকে তাকিয়ে আমার বাবার সেই হাসি সেদিন দেখেছিলাম, এবং সাথে সাথে আধা ঘন্টার মধ্যে মোস্তাক বলল ওকে আর বাঁচাতে পারলাম না, বলছেন মেরে ফেলো। বাড়ি ঘেরাও দেওয়া হলো, আমার বাবাকে ধরে নিয়ে গেল। ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ একবেলা ভাত খেয়েছি, একবেলা ভাত খাই নাই। মাননীয় স্পিকার, ৯০০ টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি নাই। বোনের বিয়ে দিয়েছি মসজিদের ভিতরে। মেজো ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েটের ছাত্র, এই লেফটেন্যান্ট কিসমত মেজর ডালিমরা তাকে ধরে নিয়ে গেছিল, অকথ্য নির্যাতন করেছে রেডিও বাংলাদেশে। এই আপেল মাহমুদ এখন গান গেত, আগে ও তখন বসা ছিল হাতে মদের গ্লাস নিয়ে। সেইখানে আমার ভাইটাকে প্রহার করা হয়েছিল। আমি ছোট ছিলাম, পোস্টার লাগাতে গেছিলাম, পিটিয়ে সাইকেল ভাঙা হয়েছিল পিঠের মধ্যে। মাননীয় স্পিকার, অভাবের সংসার ছিল, টাকার অভাব ছিল না, সমস্ত ফ্রিজ করে দেওয়া হয়েছিল। বাড়ি নিলামে উঠিয়ে দিল জিয়াউর রহমান, বাড়ি নিলামে উঠিয়ে দিল। আদমদী, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ শ্রমিকরা 1 টাকা করে চান্দা দিয়ে আমাদের বাড়ি ছুটিয়ে দিয়েছিল। শ্রমিকের বাড়িতে বড় হয়েছে, আমার বাবা কিচ্ছু রেখে যান নাই আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আমার সেই বাবাকে নিয়ে আওয়ামী লীগ অফিসে কয়েকদিন আগে মিটিং হয়েছে নারায়ণগঞ্জের একটা নির্বাচন নিয়ে। সেইখানে কোনো সাংবাদিক ছিল না, আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করার জন্য, যাতে আমি ক্ষুব্ধ হই, আমার দলের প্রার্থীর বিপক্ষে যাই। সেইখানে লেখা হলো যে ওই প্রার্থী বলেছেন যে আমার বাবা নাকি টাকা কামিয়েছেন, দুর্নীতিবাজ। 30 বছর হবে আমার এই 20 ফেব্রুয়ারিতে আমার বাবার। মাননীয় স্পিকার, এটা কোন রাজনীতি মাননীয় স্পিকার? আমার কাছে মনে হয় আমার বাবার কবরের সামনে গেলে যে আমি অযোগ্য সন্তান। সো আজকে আপনার কাছে আমার রিকোয়েস্ট, দেয়ার ইজ 2 চয়েস মাননীয় স্পিকার, আইদার আপনি আমাদেরকে প্রোটেকশন দেন, অর আইদার আপনি আমাকে ছেড়ে দেন, সাধারণ মানুষ বানিয়ে দেন, জাস্ট সাধারণ মানুষ বানিয়ে দেন মাননীয় স্পিকার। কারণ আমি যাতে কিছু দল এবং আমার নেত্রীর উপরে না পড়ে, তারপরে দেখাবো সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু। মাননীয় স্পিকার, লক্ষ লোক নিয়ে ওদের অফিসের সামনে আসতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা এই বাংলাদেশে বড় হয়েছি মাননীয় স্পিকার, চাওয়া পাওয়ার আশায় বড় হই নাই, এমন কোনো অপরাধ করি নাই যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ জানাই, লিটনের জন্য একদিন আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়েন। এই সংসদ সদস্য উচিত এইটুকু সম্মান দেওয়া উচিত, শোক প্রস্তাব আসা উচিত। মাননীয় স্পিকার, আমি অনেক বক্তব্য, অনেক কিছু ছিল আমার কাছে ডকুমেন্ট। মাননীয় স্পিকার, আমি শুধু একটা কথা বলি, ষড়যন্ত্র শুরু হয়েছে, নেত্রীর প্লেনের ইঞ্জিন বিকল হয়, লিটন মারা যায়, সবার ভিতরে লেখায়। পরিস্থিতি কি এমন কেউ করতে চায় যে সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে প্রিয় দেশবাসী এইভাবে দেশ চলতে পারে না? কেউ বলতে চায় কিনা? যদি বলতে চায় তাহলে বলি আমরা অপপ্রচারে ভয় পাই না। তাই একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, লিটনের মাকে উদ্দেশ্য করে, আমি জানি না উনি আছেন কিনা,